বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম, তাই না? এবং লাস্ট ক্লাসে আমাদের ইকুয়াল টু এমসি স্কোয়ার নিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ হয়েছিল লাস্ট ক্লাসে, এবং আমরা আশা করি ম্যাথগুলো করেছি সবাই। এবং আমার চাওয়া ওই যে যেটা বললাম, যে তুমি একটু চেষ্টা করো, এটা একটু যেমনি পারো চেষ্টা করবা, যে তোমাকে যখন একটা টপিকস পড়ানো হইলো, অলরেডি কিন্তু আমরা আপেক্ষিকতার 4টা টপিক্সই পড়া ফেলছি। আমরা কাল দীর্ঘায়ন পড়াইছি, দৈর্ঘ্য সংকোচন পড়াইলাম, তারপর ভরের আপেক্ষিকতা পড়াইলাম, ইকুয়াল টু এমসি স্কোয়ার পড়াইলাম। তো তোমার উচিত হবে এখন, দ্যাট ইজ ইউর উচিত, তোমার উচিত হবে যে এই 4টা টপিকস থেকে বিগত 5 বছরে বিভিন্ন কলেজে বা বিভিন্ন 5 বছর বিভিন্ন কলেজের প্রশ্ন পাবা কিনা আমি জানি না, হয়তো গাইড বইতে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট বিভিন্ন বোর্ডের প্রশ্ন তোমার বইতেই আছে। একটু দয়া করে চেক করে দেখা, এটা তোমার দায়িত্ব, কিন্তু ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যেটা হলো যে এই দেখে তো এই 4টা টপিকস থেকে বোর্ডে এই পর্যন্ত কি কি এমসিকিউ আসছে, কি কি সিকিউ আসছে, এগুলা কি আমি করতে পারি কিনা, এগুলা কি আমি করতে পারি কিনা। যেমন এখন তোমাকে আজকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে, লেখো দেখি, আমি জবাব চাই, এটা অ্যান্সার চাইবো তোমাদের কাছে, এবং আমি প্রথম যে অ্যান্সার দিবা। আচ্ছা, আইরিন, ফিজিক্স এক্সাম ছিল মানে কি, কি টাইপের এক্সাম, কেমন হইলো, প্রশ্ন কেমন ছিল, আমাকে একটু জানাইতে হবে। এক্সামটা কিভাবে হয়েছে, এক্সাম কি শুধু সিকিউ হইলো, না সিকিউ এমসিকিউ দুটোই হয়েছে? আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম সেখানে আবার ফেরত যাচ্ছি আমরা। সেটা হলো, আমি তোমাকে এখন একটা এমসিকিউ দিব। এমসিকিউর মধ্যে মানে এমসিকিউ অপশন দিব না, জাস্ট একটা প্রশ্ন তুলে দিব। আমি দেখব সবার আগে আমাকে এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারে। যেমন লেখো, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত? শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত? দেখি কে বলতে পারে, শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত? আমি দেখতে যাচ্ছি সবার আগে অ্যান্সারটা কে দেয়। আচ্ছা, গুড। ফাহাদ আল ফয়সাল বলতেছিল ই বাই সি। আর কেউ? এটা দিয়ে এমসিকিউ আসবে পরীক্ষায়, এসেছে হয়তো কোনো কোনো জায়গায়। সৈকত বলতেছিল ই বাই সি। জায়রা বলতে চাইলো, জামিনী বলতে চাইলো, পামিদা খানম বলতে চাইলো, ঠিক আছে জারিফ, ওকে, হ্যাঁ অ্যান্সারটাও ই বাই সি। কেমনে এটা, কেমনে বাজান রে? শূন্য ভর একমাত্র কণা ফোটন, যার স্থির ভর শূন্য। Photon is the only particle considered where rest mass of that particle will be equal to 0. তাহলে সেই কণাটা কি বেগে চলে? আলোর বেগে চলে। তখনই তার ভর আসে। তাহলে আমরা লিখতে পারবো সেই বিখ্যাত সূত্র ই সমান সমান এমসি স্কোয়ার। এবং আমরা লিখতে পারবো ই সমান সমান হইল এমসি ইন্টু সি লেখা যাবে। আর এম মানে হচ্ছে ভর, সি মানে হচ্ছে বেগ। তাহলে আমি তোমাদের কাছে ঠাস করে বলতে পারবো মনে হয়, সেটা হইল এটা হলো আমাদের ভরবেগ। এম ভর, সি বেগ, তাহলে এম সিটাকে আমরা বলবো ভরবেগ। অর্থাৎ ই সমান সমান হবে পিসি। অতএব পি সমান সমান হবে কত বলতো? ই বাই সি। এটা হলো এটা দিয়ে পরীক্ষা মনে হয় অলরেডি এমসিকিউ এসেছেও। শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত? তাহলে পি সমান সমান কত বলতো? ই বাই সি। ডান, বললাম। আমি সেটাই চাচ্ছি তোমার কাছে।
যে তুমি এই 4টা টপিকস থেকে বিগত বছরে কি কি এমসিকিউ আসছে, কি কি সিকিউ আসছে একটু চেক করে ফেলা। একটু রাত জেগে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পরিমাণ হইতে হবে মিনিমাম 15 ঘন্টা, মিনিমাম, বা 14 ঘন্টা বা 13 ঘন্টা, নট লেস দেন 13 ঘন্টা, মেবি মোর দেন 15 ঘন্টা হইতে হবে, এবং সেটা অ্যাক্টিভলি হইতে হবে। 15 ঘন্টা তুমি টিভি দেখবা, পড়বা, খাইবা, পড়বা তা না, অ্যাক্টিভলি 15 ঘন্টা হইতে হবে পড়াশোনা। আমরা তো আমার স্বপ্ন পূরণ করার জন্য বসে আছি নাকি? আছে না? তোমার স্বপ্ন আছে না? স্বপ্ন ছাড়া তুমি থাকবা সম্ভব? আগ্রহ থাকবে? বেঁচে থাকা আগ্রহ থাকবে না। স্বপ্ন পূরণ করার টার্গেট নিয়ে আমাদের যাত্রা। হ্যাঁ, 15 ঘন্টা মাহফুজ। আসলে এবার এরপর আজকে আমাদের নতুন টপিকস পড়ানোর কথা। লেখেন এক্স রে কাকে বলে। এক্স রে কাকে বলে আমাদের পরের টপিকস। আচ্ছা, তোমরা যে সিম্বল গুলো দাও না, আমি না এই সিম্বল গুলো মানে বুঝি না। আইরিন আবার কি দিল এটা? জামিন এটা কি চিহ্ন দিলা? আবার ওটা উল্টা, ফাতিহার এটা উল্টা হয়ে গেছে এরকম। তারপর আপন। আচ্ছা, লেখেন এক্স রে কাকে বলে, তারপর একসাথে লিখবেন এক্স রে উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এক্স রে কাকে বলে, তারপর একসাথে লিখতে হবে এক্স রে উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এক্স রে উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। আমরা মনে হয় লিখতে পারছি। 15 ঘন্টা পড়তেই হবে এখন। এটা এখন সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে তোমরা সেন্টি খাই মানে এটা আবার কি? সেন্টি খাই। আচ্ছা, যত কিছুই বড় না কেন 15 মিনিটই 15 ঘন্টা লাগে। আপনি, আচ্ছা ওইটা না, ওই আপিকেও এখানে দেখানো যাবে না। মাথা ঘুরতেছে বললে হবে না। সেন্টি কি জিনিসটা? কি সেন্টিটা? কি হোয়াট ইজ দ্য সেন্টি? ফামিদা। কিন্তু ফামিদা খানম তোমার আইডি কিন্তু এটা না, তোমার আইডি তো অন্যটা, মানে তোমার নাম তো এটা না। পর্যন্ত একদিন গেছিলাম না। একদিন কেন, আরো যেতে হবে। পড়তে দেয় না, ভাব বলে পাগল। না, দরকার নাই। ইস, এখন পড়তে হবে, এই কয়েকদিন তো পড়তে হবে। কোনো জায়গায় চান্স পাওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 15 ঘন্টা পড়তে হবে। মনিরা, হ্যাঁ সরি সরি, মনিরা, হ্যাঁ বুঝছি। আমাদের কিছু বলার নাই। ও আচ্ছা, সেন্টি মানে আমাদের কিছু বলার নাই, সেন্টিমেন্টাল হইয়া যায় আর কি। ও, সেন্টি মানে সেন্টিমেন্টাল, আর সেন্টিমেন্টাল মানে আমার। আচ্ছা, আমার দ্বিতীয় পত্র অধ্যায় 4 আমি পাইনি, আপনাকে সেজন্য নিম্ন সমস্যা একটি কি বলে এক বাক্যের ভিতরে ব্যাসার্ধ অর্থের মধ্যে কুণ্ডলীটি কি করা হলো? জিম গুরুত্ব কৃতকাজ। হ্যাঁ, কৃতকাজের সমীকরণ তো ওইটা টাও ডি থিটা হবে। ফার্স্টে তুমি টাও বের করে ফেলবা। হুম, মানে আই এ বি করবা। আই এ বি করার পর টাও বের হবে। টাও বের করার পর 90 ডিগ্রি কোণে ঘুরে দিবা। টাও ডি থিটা আমরা করাইছিলাম কিন্তু। না, এখন অলস লাগলে হবে না, জামিন, এই অলস লাগলে হবে না। মানে তুমি যখন ইন্টারমিডিয়েটে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো একটা রেজাল্ট করবা, অনেক ভালো একটা জায়গায় চান্স পাবা, তখন যে উচ্ছ্বাস, তখন যে শান্তি, 100 কোটি টাকার শান্তি, 100 কোটি টাকা দিয়েও এই শান্তি কিনে নেওয়া যাবে না। সেই শান্তিকে অর্জন করতে হইলে অবশ্যই তার পিছনে শ্রম দিতে হবে, ঘাম জড়াইতে হবে। এটা ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তুমি যখন ইন্টারমিডিয়েটে অনেক ভালো একটা রেজাল্ট করবা, কি সেই উচ্ছ্বাস, কি আনন্দ, কি খুশি! এই খুশি কি 100 কোটি টাকার বিনিময়ে সম্ভব? নেভার। তারপর তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠিন পরিশ্রমের মাধ্যমে তুমি একটা ভালো জায়গায় চান্স পাইলা। তুমি একটা ভালো জায়গায় চান্স পাইলা, তাহলে তার যে উচ্ছ্বাস, তার যে শান্তি, অকল্পনীয়। এটা কোনোদিনও 100 কোটি টাকার বিনিময়ে কিনে নেওয়া সম্ভব না। বুঝতে পারছেন? অতএব এনি হাউ তোমাকে পরিশ্রম করতে হবে তোমার স্বার্থে।
আমার স্বার্থে না, তোমার বাবা মার স্বার্থেও না, তোমার স্বার্থেই তোমাকে পরিশ্রম করতে হবে। কারণ দিন শেষে জীবনটা তোমার, দিন শেষে লাইফটা তোমার, এটা মনে রাখতে হবে। ইউর লাইফ ইজ ইউর লাইফ। তোমার বাবা মা এখন তোমাকে সাপোর্ট দিচ্ছে, একটা সময় তোমার সেই সাপোর্ট, তোমাকে সাপোর্ট দিতে হবে ওনাদেরকে, হবে ন্যাচারাল, তাই নেচার তো তাই বলে, দিতে হবে। ওনাদের সাপোর্টে তুমি চলতে পারবা না, তখন তোমার সাপোর্টে তোমাকে চলতে হবে। তোমার সম্মানে তুমি সম্মানিত হবা, কারণ দিন শেষে জীবনটা তোমার। ঠিক আছে? আচ্ছা, খুশবো, হ্যাঁ। আচ্ছা, জিম যেটা বলতেছিল সেটার ব্যাপারটা জবাব দেয়। জিম হলো টাউ সমান সমান হবে 1 ভাগ বলছে আই এ বি, এ মানে হলো পাই আর স্কোয়ার, আর ডব্লিউ সমান সমান হবে 90 ডিগ্রি কোণে ঘুরাবো 0 থেকে π/2 টাউ ডি থিটা। টাউ কি থিটা বলো তো? ডি থিটা। আর এখানে আমার যদি সাইন থিটা নেই, তাহলে সাইন থিটা নর্মাল সূত্র তো সাইন থিটা এখানে আসবে, সাইন থিটা, তখন এখানে বসাবা 0 থেকে π/2 আই এ বি সাইন থিটা ডি থিটা। তারপর এটাকে সমাকলন করে ফেলবা, লিমিট বসাবা। সাইনকে সমাকলন করলে কি হয় তুমি জানো, লিমিট বসাবা, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, হুম, না কিন্তু যেহেতু এখন কলেজে ক্লাস হচ্ছে না, সেহেতু তুমি তো যথেষ্ট সময় পাচ্ছ, তুমি তো বুদ্ধিমান, তুমি বুদ্ধিমতী, তুমি স্মার্ট, তুমি স্মার্ট ছেলে মেয়ে। তাহলে তুমি কি নিজের ব্যাপারটা বুঝবা না, যে এখন কলেজে ক্লাস হচ্ছে না, এনাফ টাইম পাওয়া যাচ্ছে, আমি এই টাইমটাকে ইউটিলাইজ করি, এই টাইমটাকে জানটা দিয়ে মানে মানে প্রয়োগ করি, সর্বোচ্চ প্রয়োগটা করি। সর্বোচ্চ প্রয়োগটা যেন করি, এগুলো করতে হবে তোমাকে এনি হাও। আমি আবারও বলি, দিন শেষে লাইফটা কিন্তু তোমার। অতএব তাকে কিভাবে তৈরি করবা, তাকে কিভাবে শেপ মানে কি বলে শেপ আপ করবা, শেপ দেওয়া, তাকে কি করবা, চার্জ মানে চয়েস ইজ ইয়ার্স। এগুলো আমরা পড়লাম না, শুধুমাত্র দরকার নাই, এগুলো পড়া জিম দরকার নাই। আমরা শুধুমাত্র কোয়ান্টাম তত্ত্ব একটু হালকা পড়াইতে পারি। মাইকেলসন মর্লি আমাদের নাই মনে হয় সিলেবাসে, গ্যালিলিও রূপান্তরও আমাদের অতটা নাই, দরকার নাই আমাদের। আচ্ছা, ঠিক আছে বাবা, আমরা শুরু করলাম। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বললাম, এক্স রে কাকে বলে। তারপর একসাথে বলবো এক্স রে উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এখন যেটা আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি সেটা হলো, এক্স রে সম্পর্কে তোমরা কম বেশি সবাই অবহিত। মানে আমাদের যখন কোনো কারণে হাতে ফ্র্যাকচার হয়, হাত ভেঙে যায়, বা বিভিন্ন কারণে আমাদেরকে ডায়াগনস্টিক ল্যাবে গিয়া এক্স রে করতে হয়। এক্স রে করতে হয় মানে কি, আমাদের শরীরের ভিতর দিয়া যে অংশের উপর এক্স রে করা হবে সেটার একটা ছবি তোলা হয়। তো স্যার ছবি তোলে, আপনি নর্মাল আলোতে ছবি তোলেন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলেন, স্যার আপনার এক্স রে দরকারটা কি? কিন্তু কি দরকার আমি বলি, আমাদের যে ভিজিবল লাইট, সে আমার হাতের মাংসগুলা ভেদ করতে পারে না, কারণ আমাদের যে ভিজিবল লাইট সে একটু মোটা। মোটা মানে স্যার, আলো আবার মোটা কেমন হয় স্যার? মোটা মানে তার তরঙ্গ দৈর্ঘ্য একটু বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে তার শক্তি আবার একটু কম। এবং সেই শক্তি আমাদের হাতে যে দুইটা কোষ, মানে আমাদের হাতগুলোতে যে কোষ আছে, দুই কোষের মাঝখান দিয়ে যেতে পারে না, একটু একটু স্বাস্থ্যবান তো, যেতে পারে না। তার মানে সে শুধু এই নর্মাল আলো শুধুমাত্র আমার হাতের ছবিটা তুলতে পারবে, আমার হাতের ভিতরে নর্মাল আলো ঢুকতে পারে না। কিন্তু কোনো কারণে হোক, যে কোনো একটা ঝামেলার কারণে হোক, আমি হাতে একটা ব্যথা পাইছি, হাড্ডির মধ্যে ব্যথা করতেছে, মনে হচ্ছে হাড্ডিটা কি ভেঙে গেল কিনা, হাড্ডিটা কি একটু মচড়াইলো কিনা, আই ওয়ান্ট টু নো। তাহলে আমি নর্মাল আলো দিয়ে দাঁড়ালাম, ছবি তুললাম, ছবি দিয়ে কি হবে, পুরো হাতের ছবি চলে আসবে। সেটা দিয়ে তো আমি সিদ্ধান্তে আসতে পারবো না হাড্ডি কোথাও ভেঙে গেছে কিনা, হাড্ডির মধ্যে কোথাও একটু মোচড় খাইলো কিনা, বা ফাটল ধরছে কিনা, আমরা কিন্তু সেটা জানতে পারি না। কিন্তু এক্স রে সম্পর্কে কি,
এক্স রে হলো স্লিম না, এক্স রে হলো সুপার ডুপার স্লিম। সুপার ডুপার স্লিম মানে আলো আবার স্লিম কেমন হয় স্যার? কোন কি স্যার কি ডায়েট করে নাকি? আমি জানি না ও ডায়েট করে কিনা। আলো স্লিম মানে হলো এক্স রে অনেক বেশি স্লিম, সুপার ডুপার স্লিম। কেন বলি? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, তার শক্তি অনেক বেশি। সেই কম তরঙ্গ দৈর্ঘ্য মানে চিকন, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো তোমার হাতের দুইটা যে কোষ, অনেকগুলো কোষ আছে, দুই কোষের মাঝখান দিয়ে ফ্রুত করে চলে যেতে পারে। তার মানে এক্স রে তোমার হাতের মধ্যে ঢুকলো, হাতের মাংস চামড়া ভেদ করে, মাংস ভেদ করে ঢুকে গেল, যেটা নর্মাল আলো পারে নাই, কারণ ওর একটু স্বাস্থ্য বেশি ছিল। বাট এক্স রে স্বাস্থ্য, যে জিরো ফিগার বলতেছে রীতি আব্দুল্লাহ, এক্স রে হলো জিরো ফিগারের স্বাস্থ্য। সে সহজে ফ্রুত করে তোমার হাতের চামড়া, হাতের মাংস ভেদ করে ভিতরে ঢুকে গেছে। এখন হাড্ডিতে গিয়ে একটা আটকায় গেল। কি কেন আটকাইলো? কারণ এটা নর্মাল ব্যাপার। তোমার হাতের মাংস অংশগুলাতে দুই কোষের মাঝখানে দূরত্ব যা, হাড্ডিতে কিন্তু দুই কোষের মাঝখানে দূরত্ব অনেক কম। এক্স রে করলো কি, তোমার হাতের মাংসকে ভেদ করে ফেলছে। তোমার হাতের মাংসকে সে ঠিক ভেদ করে ফেলছে, সুপার ডুপার স্লিম তো, মাংস ভেদ করে ফেলছে, কিন্তু সে হাড্ডি ভেদ করতে পারল না। আর হাড্ডি ভেদ করতে পারল না মানে কি? হাড্ডি ভেদ করতে পারলো না। এমআরআই করতে কিন্তু খরচ অনেক লাগে, জামিনি। হাড্ডি ভেদ করতে পারলো না কারণ মানে কি, তখন ওই যে এক্স রে যে ফিল্মটাতে ছবি দেয় না, একটা প্লাস্টিকের যে কাগজের মতো, ওই ওই ফিল্মে তোমার হাতের হাড্ডির ছবি চলে আসবে। নর্মাল লাইট দিলে পুরো হাতের ছবি আসবে, আর এক্স রে দিলে হাতের হাড্ডিগুলোর ছবি আসবে। ওইটা দেখে ফিজিশিয়ানরা, সার্জারি স্পেশালিস্টরা, ডক্টররা বলতে পারে যে হাড্ডির মধ্যে কোথাও ঝামেলা আছে কিনা। বিএস, ইট ইজ কল এক্স রে। তাহলে এক্স রেটা আসে কোত্থেকে স্যার? এটার নাম এক্স রে বা কেন হলো? হোয়াই ইট ইজ এক্স রে স্যার? আমি তোমাকে ব্যাপারটা একটু খুলে বলার চেষ্টা করি। বিজ্ঞানীরা উইলিয়াম রঞ্জেন থেকে শুরু করে বিজ্ঞানীরা ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণা করতেছিলেন। তাদের গবেষণার মূল প্রতিপাদ্য ছিল ক্যাথোড রে। মানে তারা ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন পাঠাচ্ছেন, ইলেকট্রন গিয়া মেটাল টার্গেটে আঘাত করতেছে, তারা বের করতে যাচ্ছেন এই ক্যাথোড রে। তার মানে ইলেকট্রনের যে প্রবাহ, তার বেগ কত হবে, তার ভর কত হবে, তার ভরবেগ কত হবে, তার গতিশক্তি কত হবে, তার মোট শক্তি কত হবে, তারা এই সমস্ত ব্যাপার নিয়ে গবেষণা করতেছিলেন। গবেষণা করতে 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 হঠাৎ করে একজন দেখলো যে ইলেকট্রন যখন কোনো একটা মেটাল টার্গেটে আঘাত করে, তখন সেই মেটাল টার্গেট থেকে এক প্রকার রশ্মি নির্গত হয়। when electron hits a metal target, a ray will come from that metal target. ওখান থেকে একটা রে নির্গত হচ্ছে। এখান থেকে একটা কি হয় বলতো? রে নির্গত হচ্ছে। বুঝতে পারছি? রে নির্গত হচ্ছে। বিজ্ঞানীরা কি রে, তখন বললো যে বাধ্য বাধ্য, মানে একজন মনে করে এরকম ব্যাপারটা এরকম হয়েছে হয়তো, স্যার একটা নতুন রে বের হচ্ছে স্যার, এটা কি করবো স্যার? তখন যে চিফ সাইন্টিস্ট সে তো বসাই, ঠিক আছে এটা পরে দেখবো না, রাখো। স্যার ওর কি নাম দিব কি স্যার? আরে তোর ওর নাম ধরো এক্স, ধরো এক্স। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, আরে ক্লাস 4-এ পড়তাম, আমাদের পিতার পুত্রের অঙ্কগুলো ছিল না? পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল না? আমরা কি করতাম, ধরি পুত্রের বয়স এক্স, পিতার বয়স 5x, এরকম করে না আমরা অঙ্ক করছি। তার মানে কোন একটা আননোন জিনিসকে ধরার জন্য আমরা এক্স ব্যবহার করি। কোন একটা আননোন জিনিসকে ধরার জন্য উই উইল ইউজ এক্স। ধরি অমুকের বয়স এক্স, ধরি অমুকের দূরত্ব এক্স, ধরি অমুকের অমুক এক্স, এরকম বলি না? আননোন জিনিসকে কনসিডার করার জন্য আমরা এক্স ব্যবহার করি। বিজ্ঞানীরা কি করলো, ঠিক আছে একটা রশি বেরোইছে, ঠিক আছে, আরে বেটা ক্যাথোড রে নিয়ে তো ঝামেলা আমি নিতে পারতেছে, আবার কি করতে কি আসতেছে, ধরো ওইটার নাম এক্স। এই যে ওর নাম যে এক্স হইল নাম, ইট ওয়াজ আননোন। দ্য রেজ কি বলতো, ওয়ার আননোন। এই রশ্মিগুলা আননোন ছিল, এই জন্য তারা ধরলো এক্স। কিন্তু তুমি আমাকে বলো তো, এখনো কি রশ্মিটা আননোন আছে? এক্স রে সম্পর্কে আমরা এখন সব জানি। উই নো এভরিথিং অ্যাবাউট এক্স রে,
এখন আর সে আননোন নাই, কিন্তু তার নামটা কিন্তু বদল হয় নাই, নামটা কিন্তু বদল হয় নাই, নামটা এখনো এক্সই আছে। তুমি তবে এই এক্স রে কিন্তু আরেকটা নাম আছে রঞ্জেন রশ্মি। কি বলে বলতো? রঞ্জেন রশ্মি বলে, তাই না? তো তুমি কোন একটা ডায়াগনস্টিক ল্যাবে যাও, ল্যাবে গিয়া টেকনিশিয়ানকে বলো, বায়ো আমনা গোয়া নাকি রঞ্জন রশ্মি করার ব্যবস্থা আছে নেই, ব্যবস্থা কি হয়েছে নেই? টেকনিশিয়ান তোমার মুখের দিকে হয়তো অনেকক্ষণ তাকাবে, তাকে বলে লোকটা কি বলে, এখানে আবার রঞ্জন রশ্মি কোত্থেকে আসলো, এই রশ্মি নামে কোনো কিছু তো আমাদের দেশে এখনো আয়ে নেই, এটা খুব সম্ভব বিদেশে আছে। তখন টেকনিশিয়ান তোমাকে বলবে, বাইরে আমাদের এত নাম করা ল্যাব, রঞ্জন রশ্মি তো ভাই আমাদের এখানে নাই ভাই, এটা মনে হয় বিদেশে থাকতে পারে, বাইরে বাইরে চেষ্টা করে দেখেন, ইউসি তাই হবে হয়তো। কারণ টেকনিশিয়ানদের অনেকেই হয়তো জানেও না দ্যার ইজ অ্যানাদার নেম অফ দ্য রে, সেটা হচ্ছে কি রশ্মি বলতো? রঞ্জেন রশ্মি। কিন্তু সবাই আমরা জানি এটা হচ্ছে এক্স রে। বাট মাই ডিয়ার স্টুডেন্টস, এক্স নামটা কেন দেওয়া হয়েছিল? বিকজ অ্যাট ফার্স্ট ইট ওয়াজ আননোন, অ্যাট ফার্স্ট ইট ওয়াজ সেকেন্ডারি কেস, প্রাইমারি কেস ওয়াজ কি বলতো ক্যাথোড রে, এক্স রে ওয়াজ দ্য সেকেন্ডারি কেস, দ্যাট ইজ ওয়াই ইটস নেম ইজ এক্স আননোন। বাট এখন কিন্তু আমি তার সব জানি, আই নো এভরিথিং নাও অ্যাবাউট এক্স রে, বাট এখনো তার নামটা আগের মতো এক্সই রয়ে গেছে। ঠিক আছে, এবার সবাই অনেকক্ষণ গল্প হইল, অনেকক্ষণ গল্প হইল, আমরা এবার এক্স রে সংজ্ঞা দিয়ে ফেলবো। সুন্দর মতো সংজ্ঞা লেখো, এক্স রে সংজ্ঞাটা হলো উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন, উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতব টার্গেটে আঘাত করে, আমরা টার্গেটই বলবো, লক্ষ্যবস্তু বলবো না, দরকার নাই, টার্গেট এখন বাংলাই হয়ে গেছে। কি বললাম আমরা? উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতব টার্গেটে আঘাত করে, যখন কোনো ধাতব টার্গেটে আঘাত করে তখন, ধাতব টার্গেটে আঘাত করে তখন ওই টার্গেট হতে এক প্রকার, কোনো কোনো বইতে লেখা আছে এক প্রকার অজানা রশ্মি বের হয়। আমি অজানা রশ্মির ব্যাপারে আমার আপত্তি আছে, কারণ রশ্মিটা এখন আর অজানা না। আমি লিখব উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো ধাতব টার্গেটে আঘাত করে তখন ওই ধাতব টার্গেট হতে এক প্রকার, ওই ধাতব টার্গেট হতে এক প্রকার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, হাইলি পেনিট্রেটিং পাওয়ার, উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয়, একেই এক্স রে বলে। আমি সংজ্ঞাটা আবার বলি, আশা করি তুমি সংজ্ঞা লিখতেছো, একবার লেখা নাকি 10 বার পড়ার সমান, আমাদের মুরব্বীরা বলেছে, মাই লার্নেড মুরব্বী, তারা হয়তো লেখাপড়া কম করেছেন কিন্তু কিছু প্রবাদ বাক্য তারা বলে গেছেন, যেটা যারা ফিজিক্সে পিএইচডি করছে তারাও হয়তো বলতে পারবে না, তারাও হয়তো চিন্তাও করতে পারবে না, কিন্তু ওনারা আমাদের বলে গেছেন, মাই লার্নেড মুরব্বী। ঠিক আছে, কি বলছি আবার বলি, উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন যখন কোনো একটা ধাতব টার্গেটে আঘাত করে তখন ওই ধাতব টার্গেট হতে এক প্রকার উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয়, একেই কি বলা হয়? এক্স রে বলা হয়। কেন এটা নাম এক্স? আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, why the name was X ray, why it was unknown, because it is now secondary case, it was secondary case, প্রাইমারি কেস ছিল ক্যাথোড রে, ক্যাথোড রে আবিষ্কার করতে গিয়ে এই রশ্মিটা চলে আসছে। ওকে, হ্যাঁ, এক্স রে অবশ্যই জিম, এক্স রে অবশ্যই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং এক্স রে অবশ্যই ফোটন, ভিজিবল লাইট যেমন ফোটন, এক্স রেও কিন্তু ফোটন, গামা রেও কিন্তু ফোটন। তুমি জানো কিনা আমি জানি না, বাট ভিজিবল লাইট হলো ভিজিবল ফোটন, যাদের শক্তি কম, স্বাস্থ্য বেশি। আর এটা কি এক্স রে কি? এক্স রে হলো ইনভিজিবল ফোটন, নট ভিজিবল ফোটন, শক্তি বেশি, সাইজ কম, স্বাস্থ্য কম, শক্তি বেশি, স্বাস্থ্য কম। বুঝতে পারছি?
এখন আসো আমরা যেটা যাব এক্স রে উৎপাদন পদ্ধতি, সহজ একটা ব্যাপার খেয়াল করো। এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখানোর চেষ্টা করি, একটু ছোট করে আঁকি, নাহলে সমস্যা হতে পারে একটু। হ্যাঁ, এরকম হলো। এখানে একটা ফিলামেন্ট থাকবে, ফিলামেন্ট সবাই আমরা কম বেশি চিনি। এটা হচ্ছে একটা ফিলামেন্ট, এখানে থাকবে হচ্ছে একটা মেটাল টার্গেট, মেটাল টার্গেট থাকবে এখানে। এই পাশে আবার করা হবে কি, একটা ঠান্ডা পানির সরবরাহ চালু রাখা হবে, একটা ঠান্ডা পানির সরবরাহ চালু রাখা হবে। এটা হচ্ছে সেই মেটাল টার্গেট। আমি কোনো মতের সাথে ছবিটা আঁকার চেষ্টা করি। আর এটা হচ্ছে ফিলামেন্ট, এটাকে বলা হয় ফিলামেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা ব্যাটারি, এটার বৈদ্যুতিক অবস্থা বজায় রাখার জন্য, ফিলামেন্টের একটা বৈদ্যুতিক অবস্থা বজায় রাখার জন্য এবং তোমরা আমাকে বলো তো, সেটা বৈদ্যুতিক অবস্থা বজায় রাখার জন্য আমরা এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি, কিন্তু এই ব্যাটারির মাধ্যমে কিন্তু এক্স রে হয় না। এক্স রে হয় হলো, আমি তোমাকে বলি, এখানে আমরা একটা উচ্চ বিভব অ্যাপ্লাই করব। সেটা হতে পারে 30 থেকে 40 কিলো ভোল্ট, মানে 30,000 থেকে 40,000 ভোল্ট অ্যাপ্লাই করব। অপর প্রান্ত এখানে লেগে যাবে, এটা সেই টার্গেটটাকে আমি টি দিয়ে প্রকাশ করলাম। এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি এটা পরে আসতেছি। তো এই উচ্চ বিভবের কারণে, হাই হাই ভোল্টেজের কারণে, প্রশ্নটা ছিল, মনেরা একটু খেয়াল করো, প্রশ্নটা ছিল এক্স রে উৎপাদন পদ্ধতি বর্ণনা করো, হাউ এক্স রে ইজ প্রডিউসড। আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আবার বলি, ইট ইজ এ ফিলামেন্ট, ফিলামেন্টের বৈদ্যুতিক অবস্থা বজায় রাখার জন্য আই হ্যাভ কানেক্টেড এ ব্যাটারি উইথ দ্য ফিলামেন্ট, and to when I have to use high voltage to produce X-ray. What about the voltage? Maybe 330 kV to 40 kV, 30,000 থেকে 40,000 ভোল্ট, হিউজ, ইট ইজ হিউজ। ইট ইজ দ্যাট মেটাল টার্গেট। এখান থেকে এক্সরেটা বের হবে, টার্গেট মানে টি দিলাম, এবং অপর প্রান্ত সেখানে, এখানে একটা ঠান্ডা পানির সরবরাহ চালু রাখতে হয়, ঠান্ডা পানির সরবরাহ চালু রাখতে হয়। এবং এই উচ্চ বিভব যখন প্রয়োগ করা হবে, ফিলামেন্টটা অতিমাত্রায় গরম হবে, ফিলামেন্টটা অতিমাত্রায় গরম হবে। ইয়েস, সেই ফিলামেন্ট থেকে তখন ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন, ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন মেটাল টার্গেটে গিয়া আঘাত করবে। সেই ফিলামেন্ট থেকে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন মেটাল টার্গেটে গিয়া আঘাত করবে, এবং তারা হবে উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন। তুমি জানো ইলেকট্রনের ভর আছে, তার যদি একটা বেগ থাকে তার মানে ইলেকট্রনের অবশ্যই গতিশক্তি আছে। আর ফিলামেন্টের এই পাশে, ফিলামেন্টের এই পাশে একটা মাইনাসের পর্দা দেওয়া হবে। কেন মাইনাসের পর্দা মানে, কেন মাইনাসের পর্দা মানে কেন হলো বলি, ফিলামেন্ট থেকে ইলেকট্রন বের হবে, আমার টার্গেট হলো ইলেকট্রন যেন এদিক ওদিক না যেতে পারে, সে যেন সোজা টার্গেটে যেতে পারে। এজন্য আমরা করলাম নাকি, এখানে একটা মাইনাসের পর্দা, এখানে একটা মাইনাসের পর্দা রাখলাম। মাইনাসের পর্দা রাখাতে সুবিধা কি, যে ইলেকট্রনগুলাকে এই মাইনাস বিকর্ষণ করবে, ইলেকট্রনগুলাকে এই মাইনাস বিকর্ষণ করবে, দুই পাশ থেকে বিকর্ষিত হইয়া ইলেকট্রন একদম সোজা টার্গেটে চলে যাবে, ইলেকট্রন একদম সোজা টার্গেটে চলে যাবে। একদম ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন, ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন সেই মেটাল টার্গেটে গিয়ে আঘাত করতেছে। এবং তোমার জ্ঞাতার্থে জানাইতে চাই, এই ইলেকট্রনটার ভর আছে, ইলেকট্রনটার গতিশক্তি, বেগ আছে, ইলেকট্রনটার গতিশক্তি আছে। তাহলে এই গতিশক্তিটা আসলো কোত্থেকে, এটা একটু লিখে রাখো, ই ভি। এই যে এখানে যে বিভবটা অ্যাপ্লাই করলাম সেই ভি, আর ই হলো ইলেকট্রনের আধান, এটাই হবে হচ্ছে হাফ এম বি স্কোয়ার। একটা ফর্মুলা পেয়ে গেলাম অলরেডি। ইলেকট্রনটার গতিশক্তির সোর্সটা কি, হোয়াট ইজ দ্য সোর্স অফ কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন, দ্যাট ইজ দ্য সোর্স। দ্যাট ইজ ওয়াই ই চার্জ অফ এন ইলেকট্রন, ভি মানে বিভব যেটা আমি অ্যাপ্লাই করলাম,
ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার। এই ইবিটাই হবে ইলেকট্রনটার গতিশক্তি। সেই গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন মেটাল টার্গেটে গিয়ে আঘাত করলো। আঘাত করাতে ইলেকট্রন হয়তো থেমে গেছে। থেমে যাওয়া মানে তার গতিশক্তি নাই। কিন্তু আমরা জানি শক্তি তো ধ্বংস হইতে পারে না, শক্তি তো সৃষ্টি হইতে পারে না। তাহলে এই ইলেকট্রনটার গতিশক্তি গেল কই? তুমি কি একটু কল্পনা করতে পারো না? তোমাকে তো অবশ্যই কল্পনা করা শিখতে হবে। এখন তুমি কল্পনা করবা, তোমার ভবিষ্যৎ তুমি কল্পনা করবা, তাই না? তোমার ফিউচার তুমি কল্পনা করবা, অবশ্যই তোমাকে করতে হবে সেটা। তাহলে এই যে ঝাঁকে ঝাঁকে ইলেকট্রন মেটাল টার্গেটে গিয়ে আঘাত করলো, ফাইন। আঘাত করার পরে মনে করো ইলেকট্রনগুলোর বেগ শূন্য হয়ে গেল। ইলেকট্রনের বেগ শূন্য হলো মানে কি? তার গতিশক্তি আর নাই। তো শক্তিটা গেল কই? বলা হচ্ছে ইলেকট্রনটার গতিশক্তির 99.9%, এখান থেকে এক্স রে বেরোবে, এখান থেকে তখন এক্স রে বেরোবে। বলা হচ্ছে ইলেকট্রনটার গতিশক্তির 99.9% থেকে 99.8% তাপ শক্তিতে রূপান্তর হবে। তাপ শক্তিতে রূপান্তর হবে 99.9% অথবা 99.8% কিসে রূপান্তর হবে? তাপ শক্তিতে রূপান্তর হবে। আর তো পুরোটা তো গেলই গেছা। নো, 0.1% অথবা 0.2% রূপান্তর হবে হলো এক্স রেতে। এই যে ইলেকট্রন গুলা মেটাল টার্গেটে গিয়ে আঘাত করলো, আই ওয়ান্ট টু সে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, 99.9% or 99.8% of kinetic energy of an electron will be converted to heat energy. But rest of the energy, that means 0.1% or 0.2% will be converted to X-ray. এখন তুমি হয়তো চিন্তা করতে পারো, তোমাদের মধ্যে কেউ কেউ চিন্তা করতেছো, স্যার টার্গেটটাকে আপনি এমন বেহা রাখছেন কেন? এটা সোজা রাখেন। ভাজান সোজা রাখবো কেমনে? তুমি একটু কল্পনা করো তো, আমার এই টার্গেট থেকে তো এক্সরে বেরোচ্ছে। তাহলে আমি আমি যদি তাকে যদি আনত করে না রাখতাম, টার্গেটটাকে যদি আনত করে না রাখতাম, তাহলে তো যে এক্সট্রাটা বের হইতো সেটা তো সোজা আবার ফিলামেন্টের দিকে যাইতো। এক্সট্রাটা সোজা আবার কোথায় চলে যাইতো? ফিলামেন্টের দিকে যাইতো। কারণ এক্সট্রা তো লাইট, সরল রেখা বরাবর চলবে, সে তখন সোজা আবার ফিলামেন্টের দিকে চলে যেত। কিন্তু আমার চাওয়া হলো এক্সরেটা যেন আর ফিলামেন্টের দিকে না যায়, এক্সরেটাকে যেন আমি পাই, এক্সরেকে যেন আমি ব্যবহার করতে পারি। এই জন্য তাকে টার্গেটটাকে একটু আনত করে রাখা আছে। ইয়েস, তাহলে এক্সরেটা দিতে আসলো, তুমি হাত রাখলে এখানে, এই পাশে একটা ফিল্ম থাকবে, তোমার হাতের ছবি না, হাড্ডিগুলার ছবি তৈরি হবে। এবং মাঝে মাঝে কিছু মুভিতে দেখেছি আমরা, মাঝে মাঝে এয়ারপোর্টও এই কাহিনী ঘটে। তুমি যাইতেছো, তোমার কঙ্কাল যাইতেছে, মানে কি তুমি যাচ্ছ এক্সরের মধ্যে দিয়ে যাচ্ছ। হয় না এরকম সিনারি? মুভিতে দেখি না আমরা, আমি যেতেছি, আল্লাহ আমি তো হাঁটতেছি না, আমার কঙ্কাল হাঁটতেছে। হয়তো এরকম, বিকজ তোমার মানে পুরো বডিটার উপর এক্সরে করা হয়েছে এবং এটা মনিটর আবার দেখানো হচ্ছে। ভূতের মতো লাগবে তখন। আচ্ছা, এখন আসো, এই মাত্র 0.1% আর 0.2% আমার মাত্র এক্সরেতে রূপান্তর হবে। কিন্তু এখন আমরা তো কিছু কাজ শিখবো না? আমাদেরকে তো ওনারা বলছে একটা কথা, আমরা তো সেটা যদি বসে থাকবো না, আমরা কিছু কাজ শিখতে চাচ্ছি। সেটা হলো, তার মানে ইবি সমান সমান হাফ এম বি স্কোয়ার, এটা পাইলাম প্রথম ফর্মুলা। এই শক্তিটা এখন কয় পারপাজে ব্যয় হবে? আমি একটা লিখে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ফার্স্টে ইবি দিলাম, ইবি ইকুয়াল টু হবে হলো এইচ প্লাস এক্স রে ফোটন। এক্স রে দিলাম, যে শক্তিটা হলো ইবি, সে শক্তিটার 99.9% or 99.8% এইচ হলো, আর বাকিটা হলো এক্স রে। এক্স রে মানে তো ফোটন, বা জান, এক্স রে মানে কিন্তু এক্স রে ফোটন। তাহলে ইবি সমান সমান হবে এইচ প্লাস এইচ এফ, মানে একটা ফোটনের শক্তি। অথবা এটাকে লেখা যাবে হাফ এম ভি স্কোয়ার সমান সমান হবে এইচ প্লাস কত বলতো? এইচ এফ। এটাও লেখা যাবে।
হোয়াট ইজ এইচ? অ্যামাউন্ট অফ হিট। হোয়াট ইজ এইচ এফ? তোমাকে যদি পরীক্ষার সময় বলে যে একটি এক্স রে মেশিনে এত হাজার ভোল্ট প্রয়োগ করা হইল এবং এত জুল শক্তি পাওয়া গেল, মানে এত জুল তাপ শক্তি পাওয়া গেল, তাহলে এক্স রে ফোটনের কম্পাঙ্ক কত? বলতেই পারে। স্যারের মাথায় কি প্রশ্ন ঘুরতেছে তুমি তো আর জানো না, আমরা জানি, আমি জানি না, স্যার জানে একমাত্র। গড নোজ এন্ড স্যার নোজ। কি সেটা? তোমাকে বললো যে এত বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, মানে ভি দেওয়া আছে, ই তুমি মুখস্থ মান, বললো এত জুল তাপ শক্তি তৈরি হলো, ফাইন, এত জুল তাপ শক্তি তৈরি হলো, মানে এইচ এর মান দেওয়া আছে, এই এইচ এর মান তোমার মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক। তোমাকে বললো এক্স রে ফোটনটার কম্পাঙ্ক বের করো, অথবা তোমাকে বলবে এক্স রে ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য বের করো। এক মানে তো আবার সি বাই ল্যামডা, সি তো মুখস্থ মান, আমি ল্যামডা বের করতে পারবো। হইতেই পারে, এরকম প্রশ্ন হতেই পারে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ মেড হিয়ার টু বক্সেস। একটা হলো ইবি ইকুয়াল টু এইচ প্লাস এইচ এফ, আর একটা হলো হাফ এম বি স্কোয়ার, কার বদলে? ইবির বদলে এইচ প্লাস এইচ এফ। হোয়াট ইজ এফ? হোয়াট ইজ এফ? ফ্রিকুয়েন্সি অফ দি এক্স রে ফোটন। ফ্রিকুয়েন্সি অফ দি এক্স রে ফোটন। এখন একটা অবাস্তব কথা বলবো, কিছু করার নাই কাজ। অবাস্তব কথা দিয়ে বাস্তব অঙ্ক আসবে, কি করবো আমরা? অবাস্তব কথাটা মনোযোগ দিয়ে শোনো। যদি এই শূন্য হয়, আই হায় খোদা কয় কি, যদি এই শূন্য হয় মানে এক্স রে এই ইলেকট্রনটার গতি শক্তির পুরাটাই এক্সট্রা হবে। খাইছে রে খাইছে। হয়, এটা তো বললাম অবাস্তব কথা, এটা হবে না সাধারণত, হওয়ার কথাও না। যদি হয়, যদি এই শূন্য হয়, তবে হাফ এম, আমি ইবি তে আগে বলি, দুইটা দিয়ে শিখাবো আমি। ইবি সমান হবে এইচ এফ ম্যাক্স। একটু মনোযোগ দিয়ে শুনবা। যদি এইচ এর মানটা শূন্য হয়, হিটের পরিমাণটা যে শূন্য হয়, তখন টার্গেট থেকে যে এক্স রেটা বের হবে সেটা হবে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন এক্স রে। গতিশক্তি না, সরি, সর্বোচ্চ শক্তি সম্পন্ন এক্স রে। তার মানে এইচ এর তো আর চেঞ্জ হবে না, তখন ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ম্যাক্সিমাম। ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ম্যাক্সিমাম। তার মানে যখন এইচ ইজ ইকুয়াল টু জিরো, capital H equal to 0, I will get the maximum frequency of X-ray photon. I will get F equal to F max. অতএব সেই F max এর মানটা কত বলো? সেই F max এর মানটা হবে হইল সর্বোচ্চ F max এর মানটা হলো EB ভাগ H। একটা বক্সের মধ্যে রাখবা দয়া করে। তোমাকে পরীক্ষার সময় বলতে পারে বাজান কিছু মনে করিস না, মনে করিস না, সেটা হলো বলবে একটি এক্স রে মেশিনে, এই হলো প্লাঙ্কের ধ্রুবক রুবি, এক্স রে মেশিনে, হ্যাঁ ইয়েস জিম আমরা আসতেছি, এক্স রে মেশিনে এত ভোল্টেজ অ্যাপ্লাই করা হলো, মানে ভি দেওয়া আছে, ই এর মান মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ। তোমাকে বলে ফেললো ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ এক্স রে ফোটন, তাহলে ডাইরেক্ট ইউ ক্যান ইউজ দ্যাট ফর্মুলা, ইউ ক্যান ইউজ দ্যাট ফর্মুলা, ইউ ক্যান ইউজ। আবার আমি যদি এটাকে হাফ এম ভি স্কোয়ারতে করি, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হবে কত বলতো? এইচ এফ ম্যাক্স। অতএব এফ ম্যাক্স ইকুয়াল টু হবে কি লেখা যাবে বলতো? এফ ম্যাক্স ইকুয়াল টু হবে হলো এম ভি স্কোয়ার বাই 2h। এটাও আমাদের মাথায় রাখতে হবে। আইদার এটা হবে, এটা হলো ইলেকট্রনটার বেগ। গ্যাঞ্জাম লাগাবেন না দয়া করে, গ্যাঞ্জাম দয়া করে লাগাবেন না। এখানে বি হইল বিভব পার্থক্য, বিভব পার্থক্য, আর এখানে বিটা কি বলতো? ইলেকট্রনের বেগ। এখন তুমি বলো তো, এম এর মান মুখস্থ তোমার জন্য, এইচ এর মানটা মুখস্থ, টু তো টুই, বেগ দেওয়া থাকলে তুমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে পারবা। কি হয়তো নাকি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বের করতে পারবা। এখন তোমার কাছে আমার প্রশ্ন রইল, তোমাকে আমি বলতেই পারি, সেটা হইল এফ ম্যাক্স মাস্ট বি প্রপোর্শনাল টু বিভব পার্থক্য। মানে ই ধ্রুবক, এইচ ধ্রুবক, এফ ম্যাক্স মাস্ট বি প্রপোর্শনাল টু বিভব পার্থক্য। মানে কি? এই বরাবর ভি, এই বরাবর এফ ম্যাক্স,
গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা। গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা। এখন আসো আবার যদি এখান থেকে আনি m ধ্রুবক, 2 ধ্রুবক, h ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারবো f max সমানুপাতিক v স্কয়ার, বেগের বর্গের সমানুপাতিক। তার মানে কি আমি যদি v স্কয়ার আর f max নিয়ে গ্রাফ আঁকি তাহলে এটা হবে স্ট্রেট লাইন, বাট আমি যদি এরকম আঁকি এটা হচ্ছে v, এটা হচ্ছে আমার f max, এটা হবে প্যারাবোলা। v স্কয়ার হবে কোথায়? কিন্তু এটা তো v, ইবি না। রিদা আব্দুল্লাহ, এই ভিটা কিন্তু বিভব, এই ভিটা কিন্তু হচ্ছে বিভব, আর এই ভিটা হচ্ছে বেগ। এই যে h, এই যে h সমানুপাতিক v স্কয়ার, ঠিকই তো আছে হৃদয়? তাহলে এটা হলো সর্বোচ্চ কম্পাঙ্ক হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। আই হ্যাভ ড্রন দ্য গ্রাফ। সর্বোচ্চ কম্পাঙ্ক হবে ইলেকট্রনের বেগের বর্গের সমানুপাতিক, and I have drawn two graphs, one f max versus v square and another one f max versus v. It will be a straight line passing through the origin and it will be a parabola. It will be a parabolic graph. বুঝতে পারছি? এখন কথা তো তোমাদের সাথে আমার আরো আছে কি বলে, তুমি কি টের পাচ্ছ না? when frequency is maximum, I must say here wavelength, তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম। এবার আসো ওর কাহিনী শেষ, এবার আমি অন্য কাহিনীতে ঢুকবো। আমরা এগুলো সবগুলো বুঝতে চাই এবং আশা করতে পারি সব তোমার রাফ খাতায় আছে এবং তোমার বই পুস্তক কিন্তু হয়তো এত কিছু দেওয়া নাই। এরকম একটা গ্রাফ হঠাৎ করে পরীক্ষার সময় তুলে দিবে, স্যারদের আননোন গ্রাফ দিতে খুবই মজা লাগে। একটা গ্রাফ তুলে দিবে যে বলতো এই সর্বোচ্চ এক্স-রে সর্বোচ্চ কম্পাঙ্ক এবং ইলেকট্রনের বেগ লেখচিত্র নিচের কোনটি, ঠাস করে দিয়ে দিল, কি হবে তখন তোমার? অতএব তোমাকে সবকিছু সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন আসো আমাদের যেটা বলতে চাইলাম তোমাদের কাছে, ফ্রিকোয়েন্সি যখন ম্যাক্সিমাম হয় তরঙ্গ দৈর্ঘ্য তখন মিনিমাম হয়। তাহলে আমরা কি বলতে পারি? যদি h ইকুয়াল টু 0 হয় তবে ল্যামডা হইয়া যাবে হলো ল্যামডা মিন। নরমাল ছিল ই ভি ইকুয়াল টু এইচ এফ সি ডিভাইডেড বাই ল্যামডা মিন। কারণটা কি, এখানে এইচ কে আমরা 0 ধরছি, তাহলে ইবি সমান হবে এইচ এফ। এফ মানে কি? সি বাই ল্যামডা। এফ মানে হলো সি বাই ল্যামডা, বাট এখানে ল্যামডা হবে ল্যামডা মিন। তাহলে অতএব আমরা কি বলতে পারি? ল্যামডা মিন সমান সমান হবে সি বাই ইভি। ল্যামডা মিন সমান সমান হবে এইচ প্লাঙ্কের ধ্রুবক, সি আলোর বেগ, ই ইলেকট্রনের আধার, বি হচ্ছে বিভব পার্থক্য অ্যাপ্লাইড, হুইচ ইউ হ্যাভ অ্যাপ্লাইড। এখান থেকে আমরা কি লিখতে পারি? ল্যামডা মিন ইজ সমানুপাতিক 1 বাই ভি, মানে ব্যস্তানুপাতিক। তার মানে কি? এই বরাবর ভি, এই বরাবর ল্যামডা, বাট মিন, তাহলে গ্রাফ হবে এরকম অতিবৃত্ত, আই মিন বেহা। আবার পরেরটা আসো দেখি, হাফ এম ভি স্কোয়ার ইভির বদলে এই সি বাই ল্যামডা মিন, ঠাস ঠাস করে বলে ফেলাও, ল্যামডা মিন ইকুয়াল টু কত হবে? 2ac ভাগ এম ভি স্কোয়ার, নাকি 2ac ভাগ কত বলতো? ঠিক আছে 2ac ভাগ এম ভি স্কোয়ার। তাহলে তোমরা আমাকে বলো তো 2 ধ্রুবক, h ধ্রুবক, c ধ্রুবক, m ধ্রুবক, হোয়াট আই ক্যান রাইট নাও? এটা কিন্তু বেগ বাজান, v, এটা v স্কয়ার, অর্থাৎ ল্যামডা মিন সমানুপাতিক 1 বাই v স্কয়ার। ল্যামডা মিন সমানুপাতিক 1 বাই v স্কয়ার। গ্রাফ আঁকো, যদি v ভার্সেস ও আঁকো এটাও এরকম আসবে, আবার যদি এরকম আঁকো v স্কয়ার ভার্সেস আঁকো ল্যামডা মিন এটাও এরকমই আসবে। তাহলে আমরা অসংখ্য গ্রাফ দেখলাম, অসংখ্য সমীকরণ দেখলাম, কিন্তু সোজা সমীকরণগুলো অনেক সোজা।
মানে তোমাকে যদি কোনো কারণে বলতে পারে যে এক্স রে ফোটনের সর্বোচ্চ কম্পাঙ্ক বের করো বা এক্স রে ফোটনের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, করতে পারবা। এই সমীকরণগুলো ইউজ করে করে তুমি করতে পারবা। এগুলো কিন্তু তুমি মুখস্থ করবা না, তুমি নিজে বাসায় একবার বানাবা। এখানে আমাকে বানাইতে কোনো কষ্ট করতে হয় না, বিকজ আমি জানি যে ইবি হলো ক্যাপিটাল এইচ মানে তাপ প্লাস এইচ এফ, এই যদি শূন্য হয় তারপর কি কি হইতে পারে। আচ্ছা, একটা জিনিস আমার বলতে মানে ভুলে গেছি, যদি ছবিটা বুঝে ফেলছিলাম। আমার এখানে লাস্টে কিন্তু এরকম একটা অংশ ছিল, তাই না? লাস্টে মানে এরকম একটা অংশ ছিল, দেখো তো এরকম একটা অংশ ছিল লাস্টের দিকে। এটার ব্যাখ্যাটা দেইনি আমি। ব্যাখ্যাটা হলো, তুমি দেখতে পাচ্ছ এখানে যে ম্যাক্সিমাম এনার্জিটা তাপে রূপান্তর হচ্ছে। তো একটা এক্স রে মেশিন যদি অনেকক্ষণ চালু থাকে, তাহলে ফিলামেন্টে প্রচুর হিট তৈরি হবে। কারণ ইলেকট্রনের গতিশক্তির প্রায় বেশিরভাগ অংশই রূপান্তর হচ্ছে তাপ শক্তিতে, এবং মেশিন অনেকক্ষণ যাবত চালু আছে। তাহলে এটা তো অনেক গরম হয়ে যাবে এবং যে কোনো সময় ঝামেলা হইতে পারে, যে কোনো সময় ঝামেলা হবে। এক্সট্রা মেশিন যে কোনো সময় বিস্ফোরণ হইতে পারে, ঝামেলা হবে মোট কথা। তখন কি করতে হবে? এই হিটটাকে সরায় নিতে হবে। তখন এখান থেকে আমি ঠান্ডা পানি সরবরাহ চালু রাখবো। ঠান্ডা পানি এই হিটটাকে নিবে, এদিক দিয়ে আবার গরম পানি হয়ে বের হয়ে যাবে। তার মানে হিট, এই যে এটাকে হৃদয় আব্দুল্লাহ, এটাকে বলা হয় কুলিং সার্কুলেশন, যেটা আমাদের নিউক্লিয়ার প্লান্টও হয়। চেরনোবিলে যে বিস্ফোরণটা হয়েছিল সেটা হলো এই কুলিং সার্কুলেশনের কারণে। এবং জেনে তুমি অবাক হবা, আমাদের না সরি জাপানের মানে সুনামির পরে জাপানের যে ফুকুশিমা, যে ওদের যে নিউক্লিয়ার প্লান্ট, ওখানেও কিন্তু একই কাহিনী ছিল। কোনো কারণে, পানির কারণে মোটরটা বন্ধ হয়ে গেছে, মানে কম্প্রেসরগুলো বন্ধ হয়ে গেছিল। যারা তোমাকে ঠান্ডা সরবরাহ করবে, কম্প্রেসর, ফ্রিজের যে কম্প্রেসর ইউজ করো, এসিতে কম্প্রেসর ইউজ করো, এগুলো বন্ধ হয়ে গেছে। তার মানে এগুলো বন্ধ হয়ে যাওয়া মানেই হলো ওখানে হিটটা আর বেরোতে পারে নাই, তার মানে বিস্ফোরণ হবে। তো বুঝতে পারছি। তো এই জন্য জাপান কিন্তু মনে হয় সিদ্ধান্ত নিচ্ছে তাদের নিউক্লিয়ার প্ল্যান্টগুলো আস্তে আস্তে বন্ধ করে দিবে। শুধু জাপান না, ইউরোপিয়ান কান্ট্রিগুলো আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা নিউক্লিয়ার প্ল্যান্ট আর লাগবো না। তাদের মেইন সোর্সটা যাচ্ছে, তারা যাচ্ছে এখন সোলার এনার্জিতে যাচ্ছে। তারা এখন মেইন সোর্স তারা বানাচ্ছে হলো সোলার এনার্জি। আচ্ছা, যেই কথাটা তোমাদেরকে আমি বললাম, তাহলে এখানে সিম্বলটা সম্পর্কে ব্যাখ্যাটা পাইছি। তোমাকে যদি বলে এক্স রে মেশিনে ঠান্ডা পানির সরবরাহ করতে হয় কেন, 2 মার্কের অনুধাবন দিল, তুমি আশা করি ব্যাখ্যাটা করতে পারবা। ইউ ক্যান এক্সপ্লেন, আই হোপ ইউ ক্যান। পারবা। এখন আমরা তাহলে আই নো এক্স রে। হোয়াট ইজ এক্স রে? এক্স রে মানে হচ্ছে লাইট। X-ray is nothing but light, but light is invisible। এবং কেন ইনভিজিবল? কারণ তার ওয়েভলেন্থ অনেক কম। সিহন সুপার ডুপার স্লিম। ঈদ আব্দুল্লাহ মনে একটু আগে বলেছিল জিরো ফিগার, মেবি মেবি। এবং সূর্যের বিকিরণ তো আস্তে আস্তে কমছে। হ্যাঁ, সেটা অন্য কারণ, সেটা তো আমরা জানি কেন কমছে। সূর্যের বিকিরণ বা কেন কমছে, আজ থেকে কয়েক কোটি বছর পর সূর্য থাকবেই তো না আমাদের। তো না থাকলে আমাদের কি হবে স্যার? টেনশন করো না, টেনশন করে ঘুম নষ্ট করো না, এটা কয়েক কোটি বছরের মামলা। তোমার টেনশন করার কোনো কারণ নাই। এবার আসো আমরা একটু এক্সট্রা নিয়ে 2টা ম্যাথ করি। কিছু ট্র্যাডিশনাল ম্যাথ আমরা করব না, আমরা একটু একটু অন্যরকম ম্যাথ করার চেষ্টা করব। দেখেন, প্রথম ম্যাথটা আমরা করে ফেলাই। আমি বলেছি আমি ট্র্যাডিশনাল ম্যাথটা করতে যাচ্ছি না। দেখো, 20 কিলোওয়াট ক্ষমতার একটি একটু তাড়াতাড়ি করো, এক্স রে পরে থেকে সময় অনেক বেশি চলে গেল মনে হচ্ছে। 20 কিলোওয়াট ক্ষমতার একটি রেডিও প্রেরক যন্ত্র, রেডিও না, কিন্তু অনেক ইউরোপিয়ান কান্ট্রি, হৃদয় আব্দুল্লাহ, অনেক ইউরোপিয়ান কান্ট্রি যারা জেন্টাল কান্ট্রি, যেমন নেদারল্যান্ড, তারপরে খুব সম্ভব সুইজারল্যান্ডের মধ্যে আছে, অনেকগুলো কান্ট্রি কিন্তু তাদের নিউক্লিয়ার প্ল্যান্ট বন্ধ করে দিচ্ছে। জাপানও বন্ধ করে দিচ্ছে। কারণ ফুকুশিমার যে অ্যাক্সিডেন্টটা হলো, এটা তারা এটা মানে নিতে পারতেছে না।
এবং বিশ্বাস করবা কিনা আমি জানি না, যেহেতু কথা প্রসঙ্গ উঠলই, সেটা হলো এখন ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে রেডিয়েশন বেরোচ্ছে। তো রেডিয়েশন যে বেরোচ্ছে, তো ওইটাকে অফ করতে হবে, মানে ওখানে নামতে হবে। তাই নামবে কারা? ওটা অফ করতে হবে এবং ওখানে নামতে হবে, নাহলে এটা বন্ধ করা যাচ্ছে না। আর বন্ধ করা যাচ্ছে না মানে ক্ষতি হয়ে যাচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে। এনিহাউ ইট উইল বি, ইট হ্যাজ টু বি স্টপ। হু উইল ডু দিস ক্রিটিক্যাল জব? হু উইল ডু দিস ক্রিটিক্যাল জব? কারণ ওখানে যাওয়া মানে জীবন শেষ। সাথে সাথে মৃত্যু না হলেও ওই যে রেডিয়েশনের কারণে যেটা হয়, আস্তে আস্তে তোমার ক্যান্সার হবে, পঙ্গুত্ব হবে, তোমার ক্রোমোজোম নষ্ট হয়ে যাবে, এগুলো হয়। তোমার নামবে কে? মজার ব্যাপার হয়েছে ওখানে জাপানে। মজার ব্যাপারটা বলি, যারা ইয়ং সায়েন্টিস্ট, ইয়ং বলতে কেউ হয়তো এখনো বিয়ে শাদী করেই নেই, বা কেউ হয়তো বিয়ে শাদী মাত্র করেছে, বাট দের ইয়ং, ইয়ং, ঠিক আছে, দে আর ভেরি ইয়ং। তারা সায়েন্টিস্ট, তারা ট্যালেন্টেড পার্সন। তাদেরকে বলা হলো ভাই নামো। তারা বলছে নো, আমরা নামবো না, আমাদের জীবন তো মাত্র শুরু হইলো, উই আর নাও স্টার্টিং আওয়ার লাইফ। আমরা এই অবস্থা নামবো না। কারণ ওখানে নামা মানে একদম কনফার্ম ডেথ। ডেথ মানে সেটা আস্তে আস্তে হবে। তখন বিশ্বাস করবা কিনা কারণ দেশপ্রেমের নমুনা দেখো, কিছু বয়স্ক সায়েন্টিস্ট, বুড়া সায়েন্টিস্ট, তারা রাজি হয়েছে ওখানে নামার জন্য, এবং তারা নেমেছেও। বিশ্বাস হয়? কারণ তারা বলতেছে আমার তো একটু বয়স, মানে বয়স বলতে তাদের একটু বয়স হয়ে গেছে, তারা হয়তো কম, মানে বেশি দিন হয়তো চিন্তাও নাই তাদের, আর ফিউচার কতটা ইয়াও নাই। তারা বলছে ঠিক আছে, আমরা ফর দি কান্ট্রি, ফর দি জাপান আমরা নামবো ওখানে, এবং তারা নেমেছে। কিন্তু যারা ইয়ং সায়েন্টিস্ট তারা নামে নাই। তাদেরকে সরকার হয়তো নামতেও দেয় নাই, বাট তাদেরকে যদি প্রপোজও করা হয় তারা নামতো না। ঠিক আছে? আচ্ছা, কি বলতে চাইলাম আমাকে বলো তো। 20 কিলোওয়াট ক্ষমতার একটি রেডিও, রেডিও রেডিও আইসোটোপ, রেডিও ওয়েভ, রেডিও প্রেরক যন্ত্র থেকে, রেডিও, রেডিও, এই আমি লিখে দিচ্ছি শব্দটা, রেডিও, যে বেতার তরঙ্গ যারা পাঠায় প্রেরক যন্ত্র থেকে, যন্ত্র থেকে 700 কিলোহার্জ, 700 কিলোহার্জ ক্ষমতার, সরি 700 কিলোহার্জ কম্পাঙ্কের তরঙ্গ পাঠানো হচ্ছে। কি বললাম? 20 কিলোওয়াট, 20 কিলোওয়াট ক্ষমতার রেডিও প্রেরক যন্ত্র থেকে 700 কিলোহার্জ কম্পাঙ্কের তরঙ্গ পাঠানো হচ্ছে। ওই যে বেতার তরঙ্গ আসে না, আসে তো, তাহলে তুমি গান শুনো কেমনে? এফএম রেডিওতে গান শুনো কেমনে, বা রেডিওতে গান শুনো কেমনে তুমি? 700 কিলোহার্জ কম্পাঙ্কের তরঙ্গ পাঠানো হচ্ছে ওখানে। আচ্ছা, প্রতি সেকেন্ডে কতটি ফোটন নির্গত হচ্ছে? তোমার জন্য প্রশ্ন হলো, প্রতি সেকেন্ডে কতটি ফোটন নির্গত হচ্ছে? আমি মনে হয় অঙ্কটা বুঝতে, আমি বলেছি আমি ট্র্যাডিশনাল ম্যাথ গুলা করাবো না, আমি একটু 3টা বা 4টা ম্যাথ করাবো একটু ট্র্যাডিশনাল বাইরে। কি বলছি আমরা? 20 কিলোওয়াট ক্ষমতার একটা রেডিও প্রেরক যন্ত্র, ফাইন। সেটা কত হার্স কম্পাঙ্ক পাঠাচ্ছে? 700 কিলোহার্জ ফ্রিকোয়েন্সির তরঙ্গ পাঠাচ্ছে। আমাকে বলছে তাহলে ওই যন্ত্র থেকে প্রতি সেকেন্ডে কতটা ফোটন বেরোচ্ছে? হাউ মেনি ফোটনস আর ইমিটেড পার সেকেন্ড ফ্রম দ্য রেডিও, ফ্রম দ্য রেডিও বলি। তাহলে কি হবে সেটা? জবাব দেই তোমাকে আমি। আমরা জানি ইকুয়াল টু এইচএফ, এটা হচ্ছে একটা ফোটনের শক্তি, দ্যাট ইজ দ্য এনার্জি অফ সিঙ্গেল ফোটন। তাহলে ইকুয়াল টু এন এইচএফ মানে কি? এনার্জি অফ এন নাম্বার অফ ফোটন, এনার্জি অফ এন নাম্বার অফ ফোটন ইকুয়াল টু এন এইচএফ। প্রশ্ন হলো পি মানে হলো ই বাই টি, উই নো দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে ই মানে কি? ই ইনটু টি। এই ব্যাপারটা নিয়ে আমি অঙ্কটা করবো। দেখো আমরা জানি ই সমান সমান এন এইচএফ, বা পি ইন্টু টি সমান সমান এন এইচ এফ। অতএব এন ইকুয়াল টু হবে পি ইন্টু টি ডিভাইডেড বাই হলো এইচ এফ। পি কত?
20 কিলোওয়াট, 20 ইন্টু 10⁻³ টি কত 1, 1 সেকেন্ডে বলছে, প্রতি সেকেন্ডে বলছে, টি এর মান 1, এইচ এর মান কত 6.63 10⁻⁻34, এফ এর মান কত 700 কিলোহার্জ বলছে, 700 ইন্টু 10⁻³ যেহেতু কিলোহার্জ বলছে, বলো এন এর মানটা কত আসে। হ্যাঁ আজান দিছে, আমি শেষ করে দিব, অসুবিধা নাই। কি বললাম বলো তো, পি ইন্টু টি, পি হলো এত, টি এত, এইচ এত, এফ এফ এত, 700 কিলোহার্জ। ঠাস করে বলো এন এর মানটা কত আসে, কোথায় আমাদের অ্যান্সার দাও। আশা করি ই সমান সমান কি করে পি ইন্টু টি হয়েছে আমি এখানে দেখাইতে পারছি। না -34, জমিনের নিচে দেখো তো, -34 হওয়ার কথা না। যারা কি বললো 4.3 10⁻31, আমার কাছে অ্যান্সার নাই অবশ্য। আচ্ছা আর দুইজন বলো দেখি। এটা কি হবে অ্যান্সার তাহলে? হুম 4.3, আচ্ছা 4.3 10⁻31, প্রতি সেকেন্ডে এতগুলা ফোটন বের হয়, চিন্তা করা যায় প্রতি সেকেন্ডে দিস নাম্বার অফ ফোটনস উইল বি এমিটেড পার সেকেন্ড ফ্রম এ রেডিও সোর্স। হ্যাঁ আজকে আমরা ছুটি দিব এখনই অবশ্যই। আগামী ক্লাসে আমরা এক্স রে মেশিন দিয়ে এক্স রে আরো 2-3টা ম্যাথ করাবো। ম্যাথ করার পরে আমরা এই চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক ফটো তড়িৎ ক্রিয়া শুরু করব, ঠিক আছে? আমাদের আশা করা যে আমরা আশা করতেছি এই মাসে আমরা জানুয়ারি মাস থেকে রিভিশন শুরু করে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা, রিভিশন মানে সেরকম রিভিশন হবে। আর তোমাদের যদি যদি মানে সমস্যা না থাকে, সবাই একটু 10 তারিখের ভিতরে আমার পেমেন্টটা একটু করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? 10 তারিখের ভিতরে, ওকে। আল্লাহ হাফেজ, মানে আল্লাহ হাফেজ।